প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম দশম অধ্যায়ের পর্ব 2 এর আলোচনা নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এই সম্পর্কিত কিছু প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 11 নং প্রশ্ন, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী কেন প্রস্তুত করতে হয়। এই যে আমাদের আর্থিক বিবরণীর দ্বিতীয় ধাপ হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী। এখন এই মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণীটা কেন আমাদের গুরুত্বপূর্ণ সে সম্পর্কে এখানে লিখতে হবে। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে মালিকানা সত্ত্বের প্রারম্ভিক উদ্বৃত্তের সঙ্গে অতিরিক্ত মূলধন আনয়ন, নিট লাভ বা ক্ষতি, উত্তোলন সমন্বয়ের পর বছরান্তে মানে বছরের শেষে হিসাবকালের শেষ দিন মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করার জন্যই মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করা হয়। দেখো, এখানে কিন্তু একসাথে কেন করা হয় সেটাও বলা হলো, পাশাপাশি কিভাবে আমরা এটা বের করতে পারি সেটাও বলা হলো। তো এখানে বলছে যে প্রথমে আমরা মালিকানা সত্ত্বে প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ বছরের শুরুতে মূলধনটা ঠিক কতটুকু পরিমাণে আছে সেই অংশটা থেকে শুরু করি এবং বছরের শেষে আমার মালিকানা সত্ত্ব বা মূলধনটা ঠিক কী পর্যায়ে আছে সেই পর্যন্ত আমরা এই পুরো বিবরণীটা তৈরি করে থাকি। প্রথমে আমরা প্রারম্ভিক উদ্বৃত্তের সাথে যদি বছরের মাঝে আরও এক্সট্রা কোনো মূলধন অ্যাড করি সেটা নিয়ে আসি, অর্থাৎ অতিরিক্ত মূলধন আনয়নটাকে যোগ করি। তারপর বছর শেষে নিট লাভ বা ক্ষতির পরিমাণটাকে এখানে সমন্বয় করি। সাধারণত নিট লাভ হলে আমরা সেটাকে যোগ করে দিই এবং নিট ক্ষতি হলে সাধারণত সেটাকে আমরা বিয়োগ করে দিই। তারপরে আছে উত্তোলন। তাহলে দেখো, এই নিট লাভ ক্ষতি সমন্বয় করার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে উত্তোলনের কাজ, এবং উত্তোলনটা সাধারণত মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়ে যায়। যেহেতু মালিক এটা তুলে ফেলছে বা ব্যবসা থেকে নিয়ে যাচ্ছে, তাই এটাকে মাইনাস করে দিতে হয়। তাহলে এই পুরো প্রসেসটা আমরা জানলাম। এখন এই পুরো প্রসেসের মাধ্যমে আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্তটা ঠিক কতটুকু, অর্থাৎ বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণটা ঠিক কতটুকু সেটা জানার জন্যই মূলত আমরা এই মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী প্রস্তুত করে থাকি। তাহলে এই ছিল আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী কেন প্রস্তুত করা হয় তার পেছনের কারণ। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 12 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে বিশদায় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে দুইটি পার্থক্য লেখো। বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী দুইটা বিস্তর তফাৎ আছে এবং দুইটার পার্থক্যগুলোই আমাদের এখানে দেখাতে হবে। তো প্রথম পার্থক্য হচ্ছে বিশদায় বিবরণী আর্থিক ফলাফল অর্থাৎ লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য এই বিবরণীটা প্রস্তুত করা হয়, আর আর্থিক অবস্থার বিবরণী মূলত আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য প্রস্তুত করা হয়। তাহলে একটা আর্থিক ফলাফল রিপ্রেজেন্ট করে এবং আরেকটা আর্থিক অবস্থাটাকে রিপ্রেজেন্ট করে থাকে। দ্বিতীয়ত বলছে বিশদায় বিবরণী মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় সমূহ নিয়ে প্রস্তুত করা হয়, আর আর্থিক অবস্থার বিবরণী সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই বিষয়গুলো নিয়ে প্রস্তুত করা হয়। তাহলে বিশদায় বিবরণী হচ্ছে আয় ব্যয়ের বিভিন্ন পার্থক্যগুলো, আর আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের একটা বিবরণী, যেখানে এই তিনটা জিনিস দেখানো হয় কোনটা কি পজিশনে আছে। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 13 নং প্রশ্নে। বলা হচ্ছে ব্যবসার মালিকের দাবি নির্ণয় করা হয় কিভাবে। ব্যবসায় মালিকের দাবি নির্ণয় করা হয় কিভাবে। এখন দেখো, এই যে একটা প্রতিষ্ঠানে মালিকের দাবি মানে হচ্ছে সম্পদ, ঠিক আছে। মালিকের দাবি বলতে বোঝানো হয় সেই প্রতিষ্ঠানে যতগুলো সম্পত্তি আছে সেই সম্পত্তিটা।
কোনো ব্যবসার মোট সম্পদের ওপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে। মালিকের এই দাবি মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্তের মাধ্যমে জানা যায়। দেখো, মালিকের দাবি বলতে ওই সম্পদের ওপরে মালিকের যে দাবিটা সেটাকে বোঝানো হয়েছে। এখন এইটাকেই আমরা মূলত বলে থাকি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বটা আমরা কিভাবে জানতে পারি? অবশ্যই মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে জানতে পারি, অথবা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীর মাধ্যমে জানতে পারি। আর মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীর মাধ্যমে এই উদ্বৃত্ত নির্ণয় করা হয়। মূলধনের সাথে অতিরিক্ত মূলধন, নিট মুনাফা এবং সাধারণ সঞ্চিতি যোগ করা হয় এবং বাদ দেওয়া হয় নিট ক্ষতি, উত্তোলন এবং আয়কর। এই জিনিসগুলো যোগ করে এবং বাদ দিয়ে সাধারণত আমরা মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত বা মালিকের দাবি নির্ণয় করে থাকি। তাহলে দেখো, মালিকের দাবি বলতে আমরা সম্পদের ওপর মালিকের যে দাবি সেটাকে বোঝানো হয়েছে এবং এই দাবিটাকে আমরা মূলত মালিকানা সত্ত্ব বলে থাকি। মালিকানা সত্ত্ব বের করার ক্ষেত্রে আমরা অতিরিক্ত মূলধন, নিট মুনাফা, সাধারণ সঞ্চিতি এই তিনটা বিষয় থাকলে যোগ করি এবং যদি নিট ক্ষতি, উত্তোলন, আয়কর এই তিনটা থাকে তাহলে এই তিনটাকে আমরা মাইনাস করে দিই। তাহলে আমরা মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্তটা পেয়ে যাই। এটাই ছিল আমাদের মালিকের দাবি নির্ণয় করা বা মালিকানা সত্ত্ব নির্ণয় করা। এরপর আমরা চলে যাচ্ছি 14 নং প্রশ্নে। বলা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ সমূহকে কয়টি ভাগে দেখানো হয়? আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ সমূহকে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে আমরা যে সম্পদ অংশটুকু বা সম্পদ পার্টটুকু করি সেই পার্টটুকুতে কয়টা প্রকার ভেদে আমরা সম্পদকে দেখাই, রিপ্রেজেন্ট করি, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে দেখো, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদটাকে আমরা টোটাল সব মিলিয়ে 4 ভাগে ভাগ করতে পারি বা 4টা ভাগে দেখাতে পারি। প্রথমটা হচ্ছে স্থায়ী সম্পদ, একদম শুরুতেই আমাদের থাকে স্থায়ী সম্পদ। দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী বিনিয়োগ, 3 নাম্বার চলতি সম্পদ এবং 4 হচ্ছে অলিক সম্পদ। মূলত দেখবে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই স্থায়ী সম্পদ এবং চলতি সম্পদ এই দুইটা মাস্ট। বাকি যে দুইটা আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং অলিক সম্পদ, এই দুইটা কিছু কিছু অঙ্কে থাকে আবার কিছু কিছু অঙ্কে থাকে না। কিছু কিছু প্রতিষ্ঠানে থাকে আবার কিছু কিছু প্রতিষ্ঠানে থাকে না। কিন্তু স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ এই দুইটা এমন দুইটা সম্পদ যেটা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিছু না কিছু থাকবে। ঠিক আছে, তাহলে টোটাল 4টা হচ্ছে আমাদের সম্পদ: স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ এবং অলিক সম্পত্তি। এরপর দেখে নেব 15 নং প্রশ্ন। 15 নং প্রশ্নে বলা হচ্ছে অবচয় কাকে বলে? অবচয় সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা এর আগেও পেয়েছি, এখন আমরা একটু আরো ডিটেলসে দেখব। ব্যবসায় দীর্ঘদিন ব্যবহারের ফলে স্থায়ী সম্পদ যেমন দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয় বা ক্ষতিকে অবচয় বলে। এছাড়া মডেল পরিবর্তন, ব্যবহারকারীর রুচির পরিবর্তন, দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখার কারণেও অনেক সম্পদের অবচয় হতে পারে। তাহলে দেখো, মূলত অবচয়টা তৈরি হয় ক্ষয়ক্ষতি বা ব্যবহারের মাধ্যমে। আমরা যখন একটা সম্পত্তি ব্যবহার করি তখনই মূলত সেটা আস্তে আস্তে ব্যবহারের জন্য ক্ষয় হতে থাকে। এখন এই যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই ক্ষয়টাকে আমরা অবচয় বলি। এছাড়াও দেখো আরো কিছু কারণ এখানে দেওয়া হয়েছে, যেমন ধরো তোমার যে ধরনের আসবাবপত্র ছিল তা কোনো কারণে সেটাকে চেঞ্জ করে তুমি অন্য একটা টাইপ করতে চাচ্ছ, তাহলে এই যে মডেলের পরিবর্তন, এই পরিবর্তনের জন্য তোমার অবশ্যই সেটার ক্ষয়ক্ষতি হবে। তারপর ব্যবহারকারীর রুচির পরিবর্তন, মনে করো তুমি একটা ফার্নিচার যেমনভাবে ইউজ করছিলে সেটা কোনো কারণে চেঞ্জ করে ওটার প্যাটার্নটা বা ওটার কোনো একটা বিষয় চেঞ্জ করে ফেললে, তাহলে এই যে প্যাটার্নগুলো চেঞ্জ করলে বা বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ করলে, এই চেঞ্জ করার কারণেও কিন্তু তোমার ক্ষয়ক্ষতি হতে পারে।
তারপর বলছে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা। ব্যবহার করার জন্য যেমন অপচয় তৈরি হয়, কিছু কিছু সম্পত্তি ব্যবহার না করার জন্য কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে। ঠিক আছে, তাহলে দুই ধরনের জিনিসই কিন্তু আমাদের এই অপচয় তৈরি হওয়ার কারণ। যেমন দেখো, তুমি যদি কোনো একটা ফার্নিচার, কাছের কোনো একটা ফার্নিচার রেগুলার সেটাকে পরিষ্কার করে না রাখো, বা সেটাকে যদি দীর্ঘদিন কোনো একটা নোংরা জায়গায় ফেলে রাখো, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে পচে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেটাতে পোকা ধরবে। আর সেটা যদি রেগুলার তুমি ইউজ করো এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, ভালোভাবে মুছে পরিষ্কার করো, তাহলে সেটা অনেক দিন যাবত তুমি ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং সে যে শাইনিং যে ব্যাপারটা সেটাও থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রত্যেকটা কারণেই কিন্তু আমাদের অপচয় তৈরি হতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, 16 নং প্রশ্ন। 16তে বলা হচ্ছে সাধারণ সঞ্চিতি বলতে কি বোঝায়? সাধারণ সঞ্চিতি এই একটা টার্ম কিন্তু আমরা দেখেছি, যেটা সাধারণত মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীর মধ্যে আমরা যোগ করে দিই। তাহলে এই সাধারণ সঞ্চিতি জিনিসটা কি সেটা একটু আমরা দেখি। কোম্পানির আর্থিক ভিত্তি মজবুত করার জন্য অর্জিত নিট লাভের সম্পূর্ণ অংশ লভ্যাংশ রূপে বন্টন না করে একটা যুক্তিসঙ্গত অংশ প্রতি বছর আলাদাভাবে একটা তহবিলে জমা করে রাখা হয়। লাভ থেকে গঠিত এই তহবিলকে সাধারণ সঞ্চিতি বলে। তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ধরো তোমার প্রতিষ্ঠানে যতটুকু নিট লাভ হচ্ছে, নিট লাভের সম্পূর্ণ অংশই তুমি লভ্যাংশ হিসেবে কাউকে প্রদান করছো না, কিছু অংশ বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদাভাবে জমা করে রাখে, একটা তহবিল গঠন করে সেই তহবিলে জমা করে রাখে। তাহলে নিট মুনাফার এই যে বাধ্যতামূলক যতটুকু অংশ তুমি আলাদাভাবে জমা করে রাখছো লভ্যাংশ না দিয়ে, সেটাকেই আমরা মূলত বলে থাকি সাধারণ সঞ্চিতি, এবং এটা লাভ থেকে গঠিত হয়। লাভ থেকে অর্থাৎ নিট লাভের একটা অংশ সাধারণত সরিয়ে রাখা হয়, এটাকেই আমরা মূলত বলে থাকি সাধারণ সঞ্চিতি। এবং এই সাধারণ সঞ্চিতিটা প্রায় প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই বাধ্যতামূলকভাবে গঠন করতে হয়, যাতে সেইটা ভবিষ্যতে কোনো একটা কারণে বা ভবিষ্যতে কোনো একটা প্রয়োজনে কাজে লাগানো সম্ভব হয়। তাহলে এই ছিল আমাদের মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী সম্পর্কিত কিছু প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।